এই স্বৈরতন্ত্রের যে প্রবাহমান অবস্থা আমরা 1972 সন থেকে দেখছি। আমরা স্বৈরাচার বিতরণ করি, কিন্তু স্বৈরতন্ত্রটা বিতরণ করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। কেন ব্যর্থতা? ব্যর্থতা হচ্ছে আমাদের স্বৈরতন্ত্রটা আমাদের সংবিধানের মধ্যেই কথিত আছে। এটা কোন সংবিধান? 1972 সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয়েছিল পাকিস্তান গণপরিষদের সদস্যদের দ্বারা। তারা যে সংবিধান তৈরি করেছিলেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সেটি একজন ব্যক্তিকে সামনে রেখে তারা প্রণয়ন করেছিল। সেই ব্যক্তিটাকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই ব্যক্তি প্রশাসনকে এই ভূখণ্ডে প্রচলন করতে হবে, এবং সেই ব্যক্তিটি সমস্ত পরিবারকে এই ভূখণ্ডের মধ্যে বসবাসের যোগ্য করে দিতে হবে। সেই লক্ষ্যে এই সংবিধানটা প্রণয়ন করা হয়েছে। আপনি দেখবেন আমাদের সংবিধানের প্রথম অনুচ্ছেদে কি বলেছে? বাংলাদেশ একটি প্রজাতন্ত্র হইবে। কেন প্রজাতন্ত্র হইবে? প্রজাতন্ত্র কাকে বলে? রিপাবলিক। বাংলাদেশ ইজ এ রিপাবলিক। ইংরেজি যদি দেখে বাংলাদেশ ইজ এ রিপাবলিক। রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র হয় কি? প্রজাতন্ত্র এই বঙ্গানুবাদের কারণই হচ্ছে একজন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা। রিপাবলিকের বাংলা হচ্ছে সাধারণতন্ত্র। যদি বাংলাদেশ একটি সাধারণতন্ত্র হয় তাহলে সেটি হয় জনগণের সাংবিধানিক সার্বভৌমত্ব। আর বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় তবে সেটি এক ব্যক্তির সার্বভৌমত্ব হয়, একটি দলের সার্বভৌমত্ব হয়, একটি গোষ্ঠীর সার্বভৌমত্ব হয়, জনগণের সার্বভৌমত্ব হয় না। আমাদের এই সংবিধানটি যদি আপনি দেখেন, এখন বর্তমান তার যা অবস্থা, 19 সংশোধনীর পরে এই সংবিধানটি আর কোন লিগ্যাল ডকুমেন্ট হিসেবে বাংলাদেশের নাই। আমি আইনের ছাত্র, আমি রাজনীতির কথা বলবো না। আপনি সংবিধানটাকে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই সংবিধানটিকে কোনোভাবে একটি লিগ্যাল ডকুমেন্ট বলা যায় না। বলতে হবে একটি পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য কতগুলো লিখিত বিধান, এবং সেই বিধান দিয়ে স্বৈরতন্ত্র ধীরে 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 জাতির ভিতরে প্রবেশ করে এবং শিকড় গেড়ে বসে থাকে। আমরা এরশাদ স্বৈরাচারকে তাড়িয়েছি, 3 জোটের রূপরেখা করেছি, সেটা ছিল একটা লিগ্যাল ডকুমেন্ট। 3 জোটের যে রূপরেখা ছিল সেই রূপরেখার ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ আমাদের অর্জন করার কথা ছিল। এবং আপনারা খেয়াল করবেন সেই সময়কার বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমেদকে আমরা সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবনে পৌঁছিয়ে দিয়েছিলাম। তাকে আমরা রাষ্ট্রপতি করেছিলাম। কি শর্তে? শর্তটা ছিল যে তাকে আবার সুপ্রিম কোর্টে ফেরত দিতে হবে। এবং শর্তটি কোথায় লেখা ছিল? একটা কনস্টিটিউশনাল ডকুমেন্টের মধ্যে লেখা ছিল। সেটাকেই বলা হয় 3 জোটের রূপরেখা। সেই 3 জোটের রূপরেখা যে ডকুমেন্টটা, সেটা একটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট, সাংবিধানিক ডকুমেন্ট। সেই ডকুমেন্টটি আমরা ক্রান্তিকালী সংবিধানের যে ক্রান্তিকালী 150 যে বিধানটা আছে, 151 বিধানটা 150 সেখানে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম। কিন্তু এই সংবিধানটার মধ্যে 15 সংশোধনীর পরে সেই বিধানটা নাই। সেই বিধানগুলো ছেটিয়ে বিদায় করে দেওয়া হচ্ছে। কেন? এই জন্য যে যদি ওই সমস্ত বিধানগুলি থাকে তাহলে তো আর স্বৈরতন্ত্র প্রসার লাভ করে না। সুতরাং স্বৈরতন্ত্র প্রসার লাভ করার জন্য এই ধরনের কনস্টিটিউশনাল ডকুমেন্ট গুলাকে বিদায় করতে হবে। আর এই ধরনের কনস্টিটিউশনাল ডকুমেন্ট তৈরি করা যাবে না। আপনারা দেখেছেন 5ই অগাস্ট একটা বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের লিগ্যাল ডকুমেন্ট কোথায়?
বিপ্লবের কোন লিগাল ডকুমেন্ট তৈরি হয়নি দেখে নতুন একটা ন্যারেটিভ চালু হয়েছে ভারত থেকে। বলা হচ্ছে 5 তারিখে রাস্তায় সমস্ত জঙ্গিরা নেমেছিল, সেই জঙ্গিরাই এখন দেশ কবজা করে দেশ চালাচ্ছে। এই বলার সাহস কি করে হলো? সাহস হলো যে এই 5 তারিখের যে এত বড় বিপ্লব, একটা কাগজ আমাকে দেখান যে কাগজের মধ্যে বিপ্লবটা একটা লিগ্যাল বৈধতা দেওয়া হয়েছে। একটা কাগজ নেই, একটা লিগ্যাল ডকুমেন্টও নেই। এমনকি সংবিধানের 106 এর অধীনে সুপ্রিম কোর্টকে যে মতামত নেওয়া হলো, সেখানেও কিন্তু বলা হয়নি যে বিপ্লবের মাধ্যমে একটা নতুন সরকার গঠন করা হবে। সেখানে যে সমস্ত কথা বলা হয়েছে, সেগুলোতে বলা হয়েছে আইনের এমন প্রশ্ন উত্থাপন হইয়াছে যাহার কারণে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা আবশ্যক, এবং সেই মতামত গ্রহণ করে সরকার গঠন করে ফেলা হয়েছে। কিন্তু এত বড় বিপ্লবের কোন স্বীকৃতি কোন লিগ্যাল ডকুমেন্টের মধ্যে আজ পর্যন্ত আমরা তৈরি করতে পারি নাই। এটা আমাদের বিরাট ব্যর্থতা। শুধু ব্যর্থতা নয়, এর সাথে রয়ে গেছে আমাদের জন্য একটা বিরাট বিপদের আশঙ্কা। আমি সেই আশঙ্কার কথা ডে 1 থেকে বলে আসছি যে এই বিপদের আশঙ্কাকে আপনারা উড়িয়ে দিতে পারেন না। যাই হোক, এখন সেই সংবিধানটি নিয়ে আপনারা চলছেন। এই 72 সংবিধানের প্রেমটা আপনাদের বুক থেকে আমরা সরিয়ে দিতে পারছি না। এই প্রেমটাকে সরিয়ে না দিতে পারলে কি বিপদ হবে সেটা আমি পরে বলছি। কিন্তু যদি সংবিধানের মধ্যে আপনি থাকেন, তাহলে কিভাবে আপনি এগোবেন? গত পরশু হাইকোর্ট ডিভিশন থেকে একটা রুল ডিসচার্জ হয়েছে, যারা মহসিন রশিদ সাহেব তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে 106 যে অনুচ্ছেদ 106 সংবিধান অনুচ্ছেদ 106 যে বিধান নেওয়া হয়েছে সেটা যথাযথ না। এক বাক্যে রুলটা ডিসচার্জ করে দেওয়া হচ্ছে। ভুল হয়নি, আপনার পিটিশনটা রিজেক্ট করা হয়েছে কথা বলে যে না, এটা জনগণের মতামত অনুযায়ী হয়েছে, জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে হয়েছে। তো এই কথাটি আপনি লিখে দেন না, ভালো আপনার জাজমেন্টের মধ্যে লিখে দেন যে এই যে 5 তারিখে যে বিপ্লব হয়েছে সেটা জনগণের ইচ্ছার প্রতিফলনে হয়েছে। এই কথাটা তো লিখছেন। আপনি যদি লিখে দেন তাহলে এইটা হয়ে যাবে লিগ্যাল ডকুমেন্ট। এবং যদি মহসিন রশিদ সাহেব উনি যদি অ্যাপিলেট ডিভিশনে গিয়ে এই রিজেকশন অফ দ্য পিটিশনটাকে যদি চ্যালেঞ্জ করেন, আর অ্যাপিলেট ডিভিশনে যদি একটা সার্বিক রায় হয়, বিস্তৃত রায় হয়, এবং সেই রায় যদি বলা হয় যে হ্যাঁ এটা ছিল সেই জনগণের ইচ্ছার প্রতিফলন, তাহলে একটা লিগ্যাল ডকুমেন্ট হয়ে যাবে। তাহলে সেই লিগ্যাল ডকুমেন্টটা কেউ পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এই যে হাইকোর্ট ডিভিশনে যে কথাটা বলেছে, পরবর্তীকালে কিছু বিচারপতি সাহেব তারা কিন্তু এটাকে হাইকোর্টের এই রায়টাকে একটা কথা বলে উড়িয়ে দেবে, বলবে এই রায়টা পার ইনকারিয়াম হয়েছে। পার ইনকারিয়াম মানে কোর্টের সামনে সমস্ত উপাদানগুলো উপস্থাপন করা হয় না, তাই এই রায়টি পার ইনকারিয়াম হওয়ার কারণে এর কোনো লিগ্যাল বেসিস নাই। তাহলে এইটা থাকবে না। শুধু অ্যাপিলেট ডিভিশনে যদি এটা একটা রায় হয় তাহলে হয়তো সেটা লিগ্যাল ডকুমেন্ট হবে। কিন্তু আমরা এখানে যাচ্ছি কেন? আমাদের কাছে তো ইনস্ট্যান্স রয়ে গেছে। আমরা 90-তে যে লিগ্যাল ডকুমেন্ট তৈরি করেছিলাম 3 জোটের রূপরেখা, আমরা কেন সেটা করি না? আপনি একটা জিনিস দেখুন, এই যে বর্তমান সংবিধানে যে রয়েছে এটার বিরুদ্ধে একটা মামলা অ্যাপিলেট ডিভিশনে এখন জীবিত আছে, যে কোনো সময় এই রায়টা হয়। সেটা হলো 1500 সংশোধনীকে অবৈধ ঘোষণা করবার জন্য একটা দরখাস্তের অধীনে এই রায়টা হয়। আমি ধরে নিলাম 1500 সংশোধনীটাকে বাতিল করা হয়। যদি বাতিল করা হয়, ওকে, এটা চলে যাবে সংবিধান থেকে। কিন্তু সংবিধানের মধ্যে যে স্বৈরতান্ত্রিক ভিত্তিগুলো আছে সেগুলো চলে যাবে। তো সেগুলো যদি চলে না যায়, আর আপনি যদি এই সংবিধান নিয়ে সামনে দিয়ে এগোতে থাকেন, তাহলে নিশ্চিন্ত থাকেন আরেকটি দল আরেকটি স্বৈরতন্ত্রকে আপনার বিদায় করার জন্য আবার বুকের তাজা রক্ত ঢাকার রাস্তা ঢালবে। এমন অবস্থায় আমরা কিন্তু সেটা সহ্য করব। আমরা বুকের রক্ত ঢেলেই যাব, আর তার বেনিফিশিয়ারি হবে একটি রাজনৈতিক দল, এবং সে আবার পুনরায় স্বৈরচারী অবস্থা সৃষ্টি করবে। এটা আমরা হতে দেব না। তো না হতে দিতে হলে কি করতে হবে কি, আমাদের বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার আছে, তাকে কঠোর হতে হবে। তাকে বলতে হবে
যে আসুন আমার 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 সাবধানতার জন্য, আমার নিরাপত্তার জন্য আমার সাথে একটা চুক্তি করুন। সমস্ত রাজনৈতিক দলগুলো, বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত এবং অন্যান্য যে স্টেক হোল্ডার দলগুলো আছে, সবাই মিলে 3 জোটের রূপরেখার মতন করে একটি নতুন একটা এগ্রিমেন্ট তৈরি করবে। সেটা সবার স্বাক্ষর হবে। এই ডকুমেন্টটা হয়ে যাবে একটা লিগাল ডকুমেন্ট, এবং এই লিগাল ডকুমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম চলবে। পরবর্তী কার্যক্রমটা কি? প্রথম কার্যক্রমটা হবে একটা গণপরিষদ তৈরি করা। গণপরিষদ তৈরি করার জন্য গণপরিষদ ইলেকশন লাগবে। এখন আমাদের বর্তমান রাজনৈতিক দলরা তারা চাইছে যে অত শত বুঝি না, তাড়াতাড়ি করে একটা ইলেকশন দিলে আমরা গিয়ে পাওয়া যায়। এটাই তো এখন অবস্থা চলছে, কিন্তু আমরা সেটা হতে দেব না। আমরা চাই যে এরপরে ওই লিগাল ডকুমেন্টের ভিত্তিতে একটা গণপরিষদের ইলেকশন হবে। সেই গণপরিষদ ইলেকশন হওয়ার পরে যদি এই সংবিধানকে রেখে কাটছাট করে নতুন সংশোধন করে যে এটাকে চালু রাখুন, আপত্তি নেই। সকল স্বৈরতান্ত্রিক বিধিবিধানগুলোকে বিদায় করে দিয়ে এই সংবিধানই থাকলো, কিন্তু সেটা সংশোধিত আকারে থাকলো, আমাদের আপত্তি নেই। অথবা ওই গণপরিষদ এই সংবিধানকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান আমাদের উপহার দিল। এই দুটো হতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই দিকে তো আমরা যাচ্ছি না। আমরা এই সংবিধানকে রেখেই আমরা সামনে যাচ্ছি। কিভাবে যাবে? আপনি যদি ওই রকম একটা ডকুমেন্ট না করেন, যদি একটা এগ্রিমেন্ট না করেন, একটা চুক্তি যদি সবার সাথে না করেন, তাহলে জনগণের ইচ্ছার প্রতিফলন করার মতো আর কোনো জায়গা নাই। ওই রকম একটা চুক্তি, সমস্ত রাজনৈতিক দল নিয়ে একটা চুক্তি যদি হয়, তাহলে সেটা হবে জনগণের ইচ্ছার প্রতিফলন, এবং সেইটার ভিত্তিতেই আপনি ওই গণপরিষদ নির্বাচন করতে পারবেন। নাহলে এখন কিসের ভিত্তিতে আপনি নির্বাচন করবেন? এই সংবিধান ভিত্তিতে নির্বাচন করবেন? সেই ক্ষমতা আপনার আছে, সেই বৈধতা কি আপনার আছে? এই সংবিধানের অধীনে তো আপনি সরকার গঠন করেননি, করতে পারেন না। এটা একটা বিপ্লবী সরকার। সেই সরকারের অধীনে যদি আপনি নির্বাচন করেন, সেই নির্বাচনটা অবৈধ, এবং সেই অবৈধ না হয় সেজন্যই প্রয়োজন সকল দলের মাধ্যমে চুক্তি করে তারপরে গণপরিষদ নির্বাচনে যাওয়া। আমাদের একজন প্রফেসর এমিরেটস চৌধুরী উনি বলেছেন যে 5ই আগস্টে কোনো বিপ্লব হয়নি। বিপ্লব অনেক বড় জিনিস। 5ই আগস্ট যেটা হচ্ছে সেটা একটা আন্দোলন। এতটা নিচু করে এই বিপ্লব, এই আন্দোলনকে দেখার কোন সুযোগ নাই। বিপ্লব কাকে বলে, আন্দোলন কাকে বলে, অভ্যুত্থান কাকে বলে আপনারা সকলে জানেন। তারপর আমি মনে করিয়ে দিচ্ছি, সরকার পরিবর্তনের 3টে পদ্ধতি, 2টো পদ্ধতি, নিয়মিত, অনিয়মিত। যদি নিয়মিত পদ্ধতিতে আপনারা জানেন নির্বাচন হবে, সরকার পরিবর্তন হবে। অনিয়মিত পদ্ধতিতে 3 ভাবে সরকার পরিবর্তন হতে পারে। একটি পরিবর্তন হতে হয় আন্দোলনের মাধ্যমে। আন্দোলন কাকে বলে? রাজনৈতিক দলগুলো যিনি ক্ষমতায় আছেন তার প্রতি অসন্তুষ্ট, তারা একটা আন্দোলন গড়ে তুললো, রাস্তায় কিছু হরতাল হলো, কিছু প্রতিরোধ হলো, তারপর সেই সরকার সম্মান দেখিয়ে নতুন নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে চলে গেল। এটা আন্দোলন হলো, আন্দোলনের ফসল। আরেকটা হলো অভ্যুত্থান। অভ্যুত্থান কি ভাবে হতে পারে? 2 ভাবে হতে পারে। একটা হলো সামরিক অভ্যুত্থান, আর জনগণের অভ্যুত্থান। জনগণ মিলে রাস্তায় আন্দোলন করলো, সরকার সেই আন্দোলনকে সম্মান দেখিয়ে পদত্যাগ করলো, নতুন নির্বাচন হলো, এবং তারপর আপনার নতুন নির্বাচনে সরকার পরিবর্তন হলো। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর যেটা, সেটা হলো বিপ্লব। সেই বিপ্লবটা কিন্তু সাধারণ বিষয় নয়। শত বছরেও সেই বিপ্লব কিন্তু একবার সংগঠিত হয় না। আন্দোলন, অভ্যুত্থান বারবার সংগঠিত হয়। আমরা দেখেছি, আমরা পাকিস্তানের মধ্যে দেখছি আন্দোলন হচ্ছে, অভ্যুত্থান হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে। বিপ্লব হতে কিন্তু আমরা দেখি না। 90-এ কিন্তু অভ্যুত্থান ছিল, সেটা বিপ্লব ছিল না। 24 এটা হচ্ছে বিপ্লব। বিপ্লবটা কি? বিপ্লব হচ্ছে এমন একটা বিষয় যে স্বৈরাচার একটা সরকারের বিরুদ্ধে সমগ্র জাতি, রাজনৈতিক দল নয়, সমগ্র জাতির সন্তানরা তারা রাস্তায় নেমে আসে, এবং সেই আন্দোলনকে দমন করার জন্য মারণাস্ত্র দিয়ে সরকার এমন ভাবে রক্তপাত করে যেন সমগ্র জাতিকে ধ্বংস করে দেবে। কিন্তু তারপর সেই সরকার সেই দমন পীড়নে সফল না হয়ে কি হয়, নিজের জীবন বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়ে যায়। ওইটাকে বলে বিপ্লব। আমাদের এই 3 নম্বর যে বিষয়টি, এটা কি সংঘটিত হয়নি বাংলাদেশে? প্রধানমন্ত্রী নয়, প্রধান বিচারপতি পালিয়ে গেছেন, এমনকি প্রধান মসজিদের খতিব তিনিও পালিয়ে গেছেন। তাহলে বিপ্লব কাকে বলে? এরপরে বিপ্লব
প্রফেসর সিরাজুল ইসলামের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধাকে বলতে চাই, এটা কি বিরাট বিষয় নয়? উনি যে বললেন বিপ্লব বিরাট বিষয়, তাতে মৌলিক পরিবর্তন হয়। আমরা তো সেই মৌলিক পরিবর্তন করবার জন্য এত কিছু করছি। এখানে চিৎকার করছি কেন? শুক্রবার আজকে চিৎকার করছি সেই মৌলিক বিষয়গুলি পরিবর্তন করবার জন্য। আমরা তো পরিবর্তনকারী নই, আমরা বাস্তবায়নকারী নই, আমরা পরামর্শকর্তা। আমরা পরামর্শ দিতে পারি, বাস্তবায়ন যারা করবে তাদের মগজের মধ্যে আমরা এগুলো ঢুকিয়ে দেওয়ার জন্য এত চিৎকার, এত কথা, এত। সুতরাং আমার কংক্রিট প্রস্তাব, দয়া করে সমস্ত রাজনৈতিক দলকে, যারা প্রফেসর ইউনূস সাহেব আপনি বলুন যে আমার নিরাপত্তার জন্য, আমার এই সমান রাজ্যের নিরাপত্তার জন্য সমগ্র রাজনৈতিক দলগুলির সাথে আমাকে একটা চুক্তি উপহার দিতে হবে। সেই চুক্তির মধ্যে লেখা থাকবে এই বিপ্লবের স্বীকৃতি। আমি আর এখন সেই আপনার প্রোক্লামেশন অফ রেভলিউশনের কথাটা আর বলবো না, কারণ এটা যে কোনো ভাবে হোক খেয়ে ফেলেছে, এটার এখন আর উঠবে না। সুতরাং একটা চুক্তি হোক সমস্ত রাজনৈতিক দলের সাথে, সেখানে লেখা থাকবে এই বিপ্লবের স্বীকৃতি, এবং একই সাথে লেখা থাকবে যে আমরা পরবর্তীতে গণপরিষদ নির্বাচনে যাব। গণপরিষদ নির্বাচন হওয়ার পরে তারা যা করার করবে, তারা সংবিধান দেবে, যা করা করবে, তারপরে দেশ চলবে। কিন্তু সেই সংবিধানের মধ্যে এই স্বৈরতান্ত্রিক বিধানগুলো থাকতে পারবে না। সেই সংবিধান হতে হবে জনগণের সার্বভৌমত্বের সংবিধান। আমরা সেই সংবিধান অর্জন করবার জন্য প্রয়োজনে আরেকবার আমরা বুকে রক্ত আপনাদের সকলে